আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার গঠন করা হয়ে গেছে, নতুন সরকার চলে আসছে। এখন তারা যে সাধারণ জনগণকে যে আশ্বাস দিয়েছিল সেগুলি পূরণের সময় কিন্তু, ঠিক কিনা? এর মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশে কতগুলি গ্রাম রয়েছে? প্রায় ৬৮,০০০-এরও বেশি, ঠিক কিনা? এখন এই ফ্যামিলি কার্ডের যে প্রসেসিং এবং এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়ে গেছে এবং অনেক জায়গায় কিন্তু মানুষকে এটা যে দিবে এই প্রসেসিংও কিন্তু চলতেছে, ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেন যে আজকে বাংলাদেশে যেই ফ্যামিলি কার্ড যাদেরকে দেওয়া হবে এবং এর কিছু সুযোগ সুবিধা রয়েছে, এই সুযোগ সুবিধাটা আসলে কারা পাবে? আপনারা বাছাই করে দেখবেন যে এই ফ্যামিলি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে বা ভবিষ্যতে দেওয়া হবে যে তাদের অবস্থা অনেক ভালো আছে, মানে যার আছে তারে আরো তার পিছে আরো ঢালতেছে, মানে যার তেল আছে, যার মাথায় তেল আছে আমরা তাকে আরো তেল দিতেছি, মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনারা দেখবেন যে অনেক গ্রামে এমন কিছু ফ্যামিলি আছে, এমন কিছু মানুষ আছে এই রমজান মাসে তারা যে খাবার খেয়ে রোজা থাকবে এমনও অনেকের সামর্থ্য নাই, মানে অনেক কষ্ট করে কিন্তু অনেকে রোজাও থাকতেছে। অনেকে কিন্তু মরিচ ভর্তা দিয়ে তারপরে কিন্তু ডোলে কিন্তু ভাত খেয়ে কিন্তু রোজা রাখতেছে। তাদেরকে নিয়ে কিন্তু কোনো সরকারের কোনো চিন্তা ভাবনা নাই। দেখবেন যার আছে তাকে আরো দিতেছে, ঠিক কিনা? এখন আপনারা একটু আরেকটা পয়েন্ট আসেন, দেখেন যে এই ফ্যামিলি কার্ড এটা আগে, এখন পবিত্র রমজান মাস, ঠিক কিনা? আজকে রমজান 4 হয়ে গেছে আমাদের এখানে, বাংলাদেশে 3 রমজান চলে গেছে। লেবুর দাম কত? আমরা এই নিউজে দেখলাম, পত্রিকায় দেখলাম, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখলাম যে লেবুর হালি যদি হয় 120 টাকা, তাই সেখানে ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে বলেন? সাধারণ জনগণ যদি লেবুই না খেতে পারলো, যেই লেবু আসিল কয়েক মাস আগেও, কিন্তু গত মাসও আসিল কি, কত আসিল? 60 টাকা হালি, 70 টাকা হালি, সেটা এখন হয়ে গেছে 120 টাকা। তাহলে এই রমজান মাসে মানুষ কিভাবে লেবু খাবে? এই যে ব্যবসায়ীরা রয়েছে, যারা ব্যবসার মধ্যে যারা আছে, যে লাইনের ব্যবসা হোক, কাঁচামালের ব্যবসা হোক বা অন্য অন্য প্রোডাক্ট হোক, যে প্রোডাক্টের যার যে ব্যবসা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিভাবে তাদের এত সাহস হয় তারা মালের দাম এত বাড়ানোর? অবশ্যই তারা পিছনে এই এক এক দলের লোকদেরকে কিন্তু টাকা দিতেছে, তাদের পিছনে টাকা ঢালতেছে, ওই টাকাটাই আবার জনগণকে মেরে জনগণের কাছ থেকে আবার নিতেছে। এতে কি সরকারের কোনো দায়িত্ব নাই? আপনি দেখবেন যে আজকে আমরা যখন সরকার গঠন হয় বা নির্বাচন যখন আসে, দেখবেন নির্বাচন চলাকালীন 1 মাসে দেখবেন আপনাদেরকে কত আশ্বাস, কত কথা, আপনাদেরকে 500-1000 টাকা দেওয়া, খাওয়ানো, চা, কফি, বিড়ি, সিগারেট যা আছে সবকিছু আপনাদের পিছনে ঢালে। এখন আপনাদেরকে কেউ জিগায়? এখন কিন্তু জিগায় না। তাহলে এইটা কিন্তু বাংলাদেশের জনগণ যারা রয়েছে তাদের বুঝতে হবে। জুলাইয়ে আপনারা দেখছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতারাই কিন্তু নেমে কিন্তু সরকারকে বাংলাদেশ থেকে কি করছে? বিদায় করছে, ঠিক কিনা? এখন অন্য সরকার আসার পরে যদি সাধারণ জনগণ কষ্ট করে এবং একতরফা হয়ে যায় আইন কানুন, নিজের দলের প্রতি এক আইন, অন্য লোকের প্রতি অন্য আইন, যে প্রধানমন্ত্রী হবে, যে এই মন্ত্রী পদে থাকবে, তাকে তো সকলকে তার সমান চোখে দেখতে হবে, ঠিক কিনা? সকলকে সমান চোখে দেখতে হবে। আজকে আপনারা দেখেন যে কোনো এমপি মন্ত্রী তারা যদি অসুস্থ হয়, তাহলে তাদেরকে লন্ডন নিয়ে যাওয়া হয়, সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, আরো উন্নতশীল দেশে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর সাধারণ জনগণ যে চিকিৎসাই পাচ্ছে না, সামান্য যে প্যারাসিটামল যে আছে, গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট, এটাই তারা খেয়ে
দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, তা নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা এমন জনগণ, আমাদের এই বিষয়গুলো আমাদের ভিতরেও আসে না যে এরকমই কেন হবে, ঠিক কিনা? আজকে আপনার দেখেন যে এই ফ্যামিলি কার্ড বলেন, এটা সরকার গঠন করার আগে তারা নির্বাচিত হওয়ার আগে তারা এটা আশ্বাস দিছে এবং এটা তারা বাস্তবায়নও করবে, এটা ঠিক। এবং তারা বিভিন্ন ভাষণেও বলবে যে আমরা নির্বাচনের আগে বলছি যে ফ্যামিলি কার্ড দেব, এবং যারা প্রবাসী রয়েছে প্রবাসীদেরকেও একটা সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আপনারা একটু দেখেন, যত প্রবাসীরা রয়েছে এবং এই এশিয়া দেশে বলেন, বিভিন্ন মহাদেশে বলেন, তারা কিন্তু ওই রকমের যে বাংলাদেশ থেকে তারা যে খাবে, বাংলাদেশের টাকা যে তারা নিয়ে লুট করে বা ব্যাংক লোন নিয়ে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেবে, এটা কিন্তু প্রবাসীদের কিন্তু চাহিদা না। তাদের চাওয়া কিন্তু এটা না। তাদের চাওয়া হচ্ছে যখন প্রবাসীরা বাংলাদেশে যায় তাদের সাথে যেন একটু ভালো ব্যবহার করা হয়, তাদেরকে হয়রানি না করা হয়, তাদের লাগেজগুলি যেন ঠিক থাকে, এবং তারা যেন বিভিন্ন এই মলম পাটি বলেন, এই যে স্প্রে মেরে অজ্ঞান করে এই সমস্ত লোকদের কাছ থেকে যেন তাদেরকে রক্ষা করা হয়। এই বিষয়গুলি ট্যাগল দিলেই হবে। কারণ প্রত্যেকটা প্রবাসী, যারা প্রবাসী রয়েছে, তাদের ফ্যামিলি যে না খেয়ে আছে তা কিন্তু না। কিন্তু এই প্রবাসীদের ছাড়াও এমন এমন ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু অনেক কষ্টও করতেছে, তাদের জীবনযাপন কিন্তু অনেকটা কঠিন হচ্ছে। তাদের পিছিয়ে আমাদেরকে সময় ব্যয় করতে হবে সরকারের, এবং সরকারের তাদেরকে দেখতে হবে। এছাড়াও রয়েছে সরকারের যে আইন প্রশাসন যে রয়েছে, এই আইন প্রশাসনের মাত্রা অনেক বাড়াতে হবে। বাংলাদেশটা যদি আপনি সঠিকভাবে চালাতে চান, তাহলে আপনার আইন প্রশাসন থাকতে হবে সৎ, এবং এই আইন প্রশাসন বাহিনী দিয়েই সব কিছু কন্ট্রোলে রাখতে হবে। এবং প্রত্যেকটা মানুষ তারা বৈধভাবে ইনকাম করবে, সরকারকে বৈধভাবে ট্যাক্স দেবে। এখন ডিজিটাল, এখন আমাদের এই আগের পুরনো সিস্টেম পরিবর্তন করে নতুন সিস্টেম আসতে হবে। তাহলে বাংলাদেশ মালয়েশিয়া হবে, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, তাহলে বাংলাদেশ অন্যান্য উন্নতিশীল দেশের মতো হতে বাধ্য থাকিবে। কারণ আমাদের দেশে এখন যদি আমরা প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দেওয়ার চিন্তা করতেছি, আমরা এই চিন্তাটা আমরা করি না যে একজন প্রবাসী যে যখন একটা থানায় যখন যায় একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, তখন তার কাছে যে 5,000 টাকা চায়, এই 5,000 টাকা যে ওই ওসি বা দারোগা যে চাচ্ছে, তাকে আগে ধরতে হবে, তার পিছনে টাইট দিতে হবে। আজকে যে প্রবাসীরা পাসপোর্ট বানাবে, তারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে আসবে, বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে পাসপোর্টগুলি রয়েছে যেখান থেকে তৈরি করা হয়, ঢাকা বলুন, বিভিন্ন জেলায় যেখানে হয়, এই বিভাগে গিয়ে যখন পাসপোর্ট মানুষ তৈরি করে রেনু করে, এটার যখন মেয়াদ বাড়ানো হয়, সেখানেও তাদের হয়রানি হতে হয়। এই হয়রানির রাস্তা বন্ধ করতে হবে। যদি আপনি 20,000 টাকা দেন, তাহলে আপনার পাসপোর্ট 3 দিনে বের হয়ে আসে। আর যদি আপনি টাকা না দেন, তাহলে 3 মাস, 6 মাস, 9 মাস আপনাকে ঘুরতে হয়। তাহলে এই রাস্তা আমাদের বন্ধ আগে করা উচিত না? প্রবাসীদের প্রবাসী কার্ড দেওয়ার আগে এই যারা প্রবাসে আসবে এবং আসতেছে এবং ভবিষ্যতে যারা আসবে, তাদেরকে এই যে হয়রানিটা না হতে হয়, এই সিস্টেমটা আগে চালু করা আমাদের জন্য জরুরি না, ঠিক কিনা? আমি মনে করি এটা আগে জরুরি। এবার আপনারা দেখেন যে এই যারা এই ঘুষ খাচ্ছে, এই ঘুষ খাওয়ার রাস্তা আগে বন্ধ করতে হবে না? আমরা কি করি যে যে দলের পিছে ঘুরছে, যত বেশি সময় ব্যয় করছে, তার দিকে আমরা সব কিছু ঢেলে দেবো কেন? না, কারণ সরকার যে আসবে বা সরকার যে থাকবে, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এরা তো জনগণের জন্য, ঠিক কিনা? তাহলে এরা যদি জনগণের কষ্টই না বুঝলো, তাহলে তাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে কি লাভ হবে বলেন? কিছু হবে? তারা তো টাকা ইনকাম করে তারা দেশের বাইরে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, তারা সেখানে গিয়ে বেশি দেখুন, আগে যারা ছিল তারা কিন্তু দেশের বাইরে অনেক কিছু করছে, দেশের টাকা, ব্যাংকের টাকা লুট করে অনেকে নিয়ে গেছে। অনেক ব্যাংকে কিন্তু টাকাই নাই, যাদের টাকা ছিল তাদেরকে কিন্তু টাকাও দিতেছে না, কারণ ব্যাংকে টাকা নেই। এখন আপনারা দেখেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদেরকে কি করতে হবে? এই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আগে আমাদের গোড়া ঠিক থাকতে হবে। আপনার যদি গাছের গোড়া যদি আপনার ঠিক না থাকে, আগায় কি আপনি যতই লাফালাফি করেন কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আমাদের আগে গোড়া ঠিক হইতে হবে। গোড়া থেকে যদি চাপ পড়ে, তাহলে সব মানুষ সুতোয়ার মতো সোজা হয়ে যাবে।
আজকে বাংলাদেশে বেকারের কোনো অভাব নাই। এই বেকারের চিন্তা আমরা না করে, যে বাংলাদেশে এমএ পাস করে, আইএ পাস করে, বিএ পাস করে অনেক ভাইরা কিন্তু কাজ পাচ্ছে না, তাদের কাজ নাই। এখন সরকারের উদ্দেশ্য কি থাকবে? এই বাংলাদেশে যত বেকার আছে, বেকার কর্মসংস্থান আছে, তাদের কর্মসংস্থান বাড়াতে হবে। অথবা কর্মসংস্থান বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ বাড়াতে টাইম লাগে, তাহলে দেশের বিভিন্ন উন্নতশীল দেশের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ধরে তাদের দেশে শ্রমিক পাঠাতে হবে। তাহলে বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব, ঠিক কিনা? এবং এই কাজগুলো আমরা না করে আমরা কি করি? আমরা শুধু চিন্তা করি ফ্যামিলি কার্ড দেব, সেখানেও কিভাবে মানুষ ঘুষ খাবে। আজকে দেখুন যে প্রধানমন্ত্রী যিনি রয়েছে, তিনি তো সব জেলায় বা সব গ্রামে গিয়ে মানুষের হাতে হাতে ফ্যামিলি কার্ড দিতে পারবো না, পারবো? তিনি একটা আইন পাশ করতে পারবো। তিনি এই ফ্যামিলি কার্ডের যে উদ্যোক্তা বলেন, এটার যে দিব, এই বিষয়টা তার মাথায় রয়েছে, ঠিক কিনা? কিন্তু এটা তো দিব, কিন্তু তার অন্য অন্য লোকরা, এর কিন্তু চ্যালেঞ্জ আছে। কিন্তু এটা যদি আইনের মাধ্যমে আনা হয়, যে সঠিক ব্যক্তিরাই এই ফ্যামিলি কার্ড পাবে, যাদের পাওয়ার জন্য যোগ্য, এবং এটা যদি এই সেনাবাহিনী বলেন বা পুলিশ বিভাগ বলেন, তারা রয়েছে, তাদের মাধ্যমে যদি এটা দেওয়া হয়, সেটা আবার একটু আলাদা। কিন্তু এখন যদি আপনি দেখেন যে নেতায় আপনার নেতার পিছিয়ে যে ঘুরছে, যে আপনার পেশি মাস্তান বলেন, যে গাঁজাখোর, এদের হাতে যদি দেওয়া হয়, এরা তো আবার ওই যে গ্রামে যাকে দেবে তার কাছ থেকে 5,000 খাইব, যে 5,000 বা 10,000 টাকা দিতে হবে, তাহলে আপনাকে একটা ফ্যামিলি কার্ড দেবো, আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন সরকারের কাছ থেকে। সেখানেও কিন্তু চুরি বাটপারি। তাহলে আমাদেরকে কি করবে? আমাদেরকে এই বিষয়টা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের প্রত্যেকটা যে জেলা রয়েছে, থানা রয়েছে, ইউনিয়ন রয়েছে, গ্রাম রয়েছে, মহল্লা রয়েছে, এই সমস্ত জায়গায় আগে আইনের যে প্রশাসন, এটার যে পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, এটা আগে নির্ণয় করতে হবে। পুরো বাংলাদেশটার প্রত্যেকটা থানার থেকে শুরু করে এই আইন প্রশাসন পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, এটা আগে আমাদেরকে দেখতে হবে। কারণ পৃথিবীর যত দেশ রয়েছে, আপনারা দেখবেন যে উন্নতিশীল যে দেশগুলি, ইউরোপ, আমেরিকা এবং অন্য অন্য দেশ, এরা কিন্তু তারা ওই আইনের উপরেই কিন্তু ডিপেন্ড করে। তাদের আইন কিন্তু অনেক কঠিন, কঠিন থেকে কঠিনতম তাদের আইন। সেখানে কিন্তু একটা মানুষ রাতে আপনার ঘরে বসে, আপনি যে রাত 10টার পরে আপনি একটু উচ্চ শব্দে কথা বলবেন, সেটাও আপনি পারবেন না। অন্য মানুষকে আপনি চাইলে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। আর আমাদের দেশে দেখবেন প্রতিনিয়ত মানুষ ঝগড়া করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, কিছুই হচ্ছে না। কারণ ওই যে আইন দুর্বল। এই আইনকে সবার আগে, যা কিছুই হোক না কেন, সবার আগে বাংলাদেশে আইনকে কি করতে হবে? কঠিন থেকে কঠিনতম বাস্তবায়ন করতে হবে আইন। যদি আইন আপনার কঠিন না হয়, প্রত্যেকটা মানুষের জন্য সমান আইন এবং কঠিন থেকে কঠিনতম যদি না হয়, তাহলে কোনোদিনও বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব না। আপনি একদিকে উন্নতি করবেন, আর একদিকে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি একদিকে ফ্যামিলি কার্ড দিতেছেন, আর একদিকে অন্য লোকরা না খেয়ে মরতেছে। একদিকে দেখবেন যাদের টাকা আছে, পয়সা আছে, যারা এমপি মন্ত্রী, তারা চিকিৎসা পাইতেছে ভালো, গরিবরা কোনো চিকিৎসাই পাচ্ছে না। একজন এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের বেতন কত? লাখ টাকার নিচে, ঠিক কিনা? কিন্তু তারা যেভাবে চলে, তাদের ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে, তারা যেভাবে চলাফেরা করতেছে, এই টাকা তাদের কোথা থেকে আসে? এই জন্য আইন এমনভাবে বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য, চাষা থেকে শিল্পপতি পর্যন্ত সবার জন্য আইন সমান চলবে। এই আইন যখন হবে সমান, তখনই বাংলাদেশের মানুষ সুবিচার পাবে এবং বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব। তা না হয়ে ওই মানুষকে দেখানোর জন্য, মানে ভিডিও দিয়ে বা ছবি পোস্ট করে বা পেপার পত্রিকায় দিয়ে যে ফ্যামিলি কার্ড দিচ্ছি, এই সুযোগ দিচ্ছি, সবার সাথে মিল না, তাতে কোনো লাভ নেই। তাতে কিন্তু বাংলাদেশের আরও ক্ষতি হবে। সবার আগে আমাদেরকে দেখতে হবে, আমাদের দেশ যদি উন্নতি করাতে আমরা চাই, বা দেশ যদি ভালো একটা পর্যায়ে যদি নিয়ে যেতে চাই, তাহলে আগে যত ধরনের 2 নম্বরে কূটনীতি, শয়তানি বুদ্ধি আছে, কে কোথায় বসে করে, তাদেরকে আগে ধরতে হবে। তাদেরকে ধরে ধরে বেছে তাদেরকে আগে এমন থেকে শাস্তি দিতে হবে, তাহলে দেখবেন সবাই ঠিক হয়ে যাবে। এবং বিশেষ করে দেখবেন যে দর্শন, বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত দর্শন হচ্ছে। এই দর্শনের উপরে কিন্তু এমন আইন প্রয়োগ করতে হবে, মানে বাস্তবে যে দর্শন করতেছে তাকে এমন শাস্তি দিতে হবে, ভবিষ্যতে যেন দর্শন না হয়, ঠিক কিনা? তো বন্ধুরা, বাংলাদেশের নোংরা পলিটিক্স থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সবসময় এটা ভাবতে হবে যে আমরা
যারা এমপি, আমরা যারা মন্ত্রী, আমাদের যাদের ক্ষমতা রয়েছে, আমরা জনগণের জন্য। আপনি যদি জনগণের পাশে থাকেন, জনগণ আপনাকে বুকে আগলিয়ে রাখবে। আপনি যদি সবাইকে সমান নজরে দেখেন, তাহলে আপনার কোনো শত্রু থাকবে না। আপনি একজনকে অনেক কিছু দেবেন, একজনকে আপনার ডাইন হাতে রাখবেন, 5 জনকে ফেলে দেবেন, ওই 5 জনই আপনার পক্ষে থাকবে না। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা? এজন্য একজন এমপি হওয়া সহজ, একজন মন্ত্রী হওয়া সহজ, কিন্তু দায়িত্ব পালন করা অনেক কঠিন। আপনার উপরে যে দায়িত্ব, আজকে একজন চেয়ারম্যান বলেন, একজন মেম্বার বলেন, সে যদি নিজেকে যদি জনগণের কাছে যদি মানে নিজের যে সময়টা এবং নিজের পর্যাপ্ত পরিমাণ আছে, ওই নিজেরটাই যদি সে খরচ করে জনগণকে সেবা না করতে পারে, তাহলে একজন চেয়ারম্যান বলেন, একজন মেম্বার হয়ে কোনো লাভ নেই। এখন অনেকে চিন্তা করে যে আমি 20 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, আমাকে 1 কোটি টাকা ইনকাম করতে হবে, তাহলে তো আর সেটা হলো না। তো এই জন্য আমাদের বিবেক, আমার মানুষের, প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আপনি দেশের সেবা করবেন, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে না। আপনি জনগণের সেবা করবেন, ওই এলাকা থেকে আপনাকে পালাতে হবে না। আজকে দেখেন, যারা আওয়ামী লীগ ছিল তারা কেন আজকে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা আজকে নাই। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু তারা মানে পালিয়ে আছে, দেশ ছেড়ে চলে গেছে। আসলে তারা চেয়ারম্যান কেন হয়েছে? ওই এলাকার মানুষের জন্য হয়েছে না? তাহলে ওই এলাকার মানুষ তাকে কেন আটকে রাখলো না? ওই এলাকার মানুষ কেন তাকে বুকে আগলে রাখলো না? অবশ্যই তার কিছু ভুল আছে। এই ভুলের কারণে, কারণ আপনি একজন চেয়ারম্যান যখন হবেন, তখন তো সবার মন জয় করেই তো আপনি একজন চেয়ারম্যান হবেন। এবং যাদের মন আপনি জয় না করতে পারবেন, আপনার ভিতরে কি ভুল রয়েছে, সেই ভুলগুলো আপনার নিজেকে সংশোধন করতে হবে। মানে একটা বাড়িতে 20টা ঘর রয়েছে, একটা 20টা ঘরের আপনি জানছেন বা আপনি দেখছেন যে এখানে 5টা ঘর বা আপনার বিরুদ্ধে আছে। এখন আপনাকে ভাবতে হবে 15টা ঘর আমার পক্ষে আছে, মানে আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, বাকি 5 ঘরের মানুষ কেন আমাকে করে না? আমার ভুল কোথায়, আমার সমস্যা কোথায়? আমাকে তাদের কাছে গিয়ে আলোচনা করতে হবে। যে কোনো সব সমস্যার সমাধান হচ্ছে আলোচনা। আমরা মনে করি একজনের কাছে আমি ছোট হলেই আমি মনে হয় যে ছোট হয়ে গেছে, আমার মনে হয় সম্মান গেছে গা। না, আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বাড়িয়ে দেবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার এলাকায় কারা আপনার বিরোধিতা, কেন বিরোধিতা, তাদের সাথে আপনাকে এমনভাবে মিশতে হবে তারাই আপনাকে ধরে আগলিয়ে রাখবে, আপনাকে পালিয়ে থাকতে হবে না। তো তাহলে এখন দেখেন, এটাই আমাদের এই যারা রাজনীতিতে যারা আসে, তাদের এই বিষয়গুলি বুঝে তারপর রাজনীতিতে আসা উচিত। আজকে আপনি 5 বছরের জন্য ক্ষমতায় মানে হালালভাবে খালি কামিয়ে টামিয়ে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে অন্য দল আসলে আপনি যে পালিয়ে চলে যাবেন, তাহলে আপনার কি দেশ সেবা হলো না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি সবার আগে ভাবতে হবে যে আমাদের বাংলাদেশে সব থেকে এখন প্রয়োজনীয় বিষয়টা আসলে কি, যারা শ্রমজীবী আছে, যারা সাধারণ দিনমজুর যারা রয়েছে, তাদেরকে কিভাবে তাদের অবস্থার একটু পরিবর্তন করা যায়। যারা আছে তার তো আছেই, তার তো দরকার নাই, ঠিক কিনা? তাদের পিছনে গোয়েন্দা বিভাগ সিস্টেম মানে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যে যার আছে সে আরও কোথায় পায়, আর যার নাই সে না খেয়ে মরতেছে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। দেশের যারা এটা পারবে কারা, যারা এখন ক্ষমতায় রয়েছে তাদেরকে এটা করতে হবে, তাহলেই দেখবেন বাংলাদেশ এগিয়ে যাবে। তো বন্ধুরা, আলোচনা ছিল বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এই পরিস্থিতি আমরা প্রতিনিয়ত খবরে দেখতেছি। আমি যে কথাগুলি বললাম, আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদেরকে শোনালাম, এটা কিন্তু আমার কথা না। এটা কিন্তু বিভিন্ন নিউজে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের কমেন্টে একজন মানুষ এক এক রকমের তার মতো করে সে বলতেছে। কিছু মানুষ তারা না খেয়ে মরতেছে, আর কিছু মানুষ টাকা পয়সা ব্যাংকে এত টাকা রাখার জায়গা নেই। এটা মানুষের কথা, সে কথাই আমি আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।